হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11 স্থিতিস্থাপকতা অধ্যায় এটি হচ্ছে 4th ভিডিও। এই ভিডিওতে আমরা অ্যানুয়াল এক্সামিনেশন এবং হ্যাপিলি এক্সামিনেশন একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা পরীক্ষাতে খুব গুরুত্বপূর্ণ সেইটা নিয়েই আমরা সীমাবদ্ধ থাকবো আমাদের আলোচনা। সেটা হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি, যাকে আমরা বলি ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। সেটা কি এবং কাকে বলে, এটা কিভাবে সঞ্চিত হয় এবং এর রাশিমালা। এই রাশিমালা করণবিদ্যা দিয়ে খুব দ্রুত 3-4 লাইনে বের করা যায়, যেটা পরীক্ষাতে করলে ভালো হয়, তাড়াতাড়ি করতে পারবে, সময় বাঁচবে। আরেকটা হচ্ছে নর্মাল অ্যালজেব্রিক মেথড, যেখানে একটু সময় বেশি লাগে। তো যারা করণবিদ্যাতে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করছো না কিন্তু আলটিমেটলি শিখতে হবেই, তো তাদের জন্য আমি দুটোই বলবো এই ভিডিওতে, যাতে করে যার যেটা ভালো লাগবে সে সেটাই করবে। সবচেয়ে প্রথম জানবো স্থিতিস্থাপক স্থিতিশক্তি কি। একটা তার, তাকে বল প্রয়োগ করে আমরা দেখলাম কি না তার বিকৃতি ঘটানোর চেষ্টা করা হচ্ছে। তো স্বাভাবিকভাবে বিকৃতি ঘটানোর চেষ্টার জন্য তোমরা জানো স্থিতিস্থাপক ধর্মের জন্য সেই তার একটা প্রতিক্রিয়া বল, তার মধ্যে প্রত্যেকটাই তার প্রস্থচ্ছেদে সে একটা প্রতিক্রিয়া বলের উদ্ভব হবে। এই প্রতিক্রিয়া বলের উদ্ভবের জন্য তার মানে সে বাধা দিচ্ছে। তার মানে এই বাধা কিংবা এই প্রতিক্রিয়া বলের বিরুদ্ধে গিয়ে কাজ করে বাইরে থেকে যে বল প্রযুক্ত হচ্ছে সেটা প্রসারণ ঘটাচ্ছে কিংবা পরিবর্তন ঘটাচ্ছে। এই যে কাজ করা হচ্ছে এইটাই স্থিতিশক্তি আকারে সেই তারের মধ্যে সঞ্চিত হয়ে থাকে। একেই বলা হয় স্থিতিস্থাপক স্থিতিশক্তি। যেহেতু স্থিতিস্থাপকতার দরুন একেই বলা হয় ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। এর আমরা এখনই গণনা করব। তার আগে বলি, যদি আমরা বলটা অপসারণ করে নিই তখন বস্তু কিংবা সে তার কি চেষ্টা করবে, পুনরায় তার আগের আকার কিংবা তার আগের যে দৈর্ঘ্য সেটা ফিরে পাওয়ার চেষ্টা করবে। তখন কি হবে এই স্থিতিশক্তি না, তখন সেই শক্তি কি হবে না তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। তো আমরা একটু গণনা করে দেখবো। সাপোজ যে তার ছিল, তার প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে L, আর তার উপরে বল প্রযুক্ত হয়েছে F, এবং তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরলাম আলফা। আর যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে সেই বৃদ্ধির পরিমাণ ধরলাম স্মল l। তাহলে বুঝতে পারছো যখন বল প্রযুক্ত হয়নি তখন দৈর্ঘ্য বৃদ্ধি শূন্য, কিংবা আমরা এরকম বলতে পারি যখন বল প্রযুক্ত হয়নি তখন দৈর্ঘ্য বৃদ্ধি হয়নি। তাহলে প্রথমে শূন্য প্রযুক্ত বল যখন কিছুই হয়নি, তারপরে এক পরিমাণের একটা বল প্রয়োগ করা হলো। এই এক পরিমাণে বল প্রয়োগ করার পর তখন দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে স্মল l। তাহলে আমরা বলতে পারি যে পরিমাণ গড় বল ক্রিয়া করলো এই তারের উপর সেটা কত হবে না, সেটা হচ্ছে 0 প্লাস F/2। তো এইটাকে আমরা বলছি গড় বল। তাহলে গড় বলের মান কত হচ্ছে F/2। আমরা জানি যে কৃতকার্য হয়, সে কৃতকার্য কত হয় না, কৃতকার্য হচ্ছে প্রযুক্ত বল গুণিতক সরণ। তো এই ক্ষেত্রে আমরা কি বলবো না, এই ক্ষেত্রে এটাকে বলা হবে গড় বল ইনটু দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে গড় বল F/2, তাহলে হাফ F ইনটু স্মল l। তোমরা বইতে 468 পেজে এটা দেখতে পারো। তো এই ক্ষেত্রে আমরা পেয়েছি কৃতকার্য সমান হাফ F ইনটু l। তাহলে ইয়ং গুণাঙ্কের সংজ্ঞা কি না, পীড়ন বাই বিকৃতি। কিরকম পীড়ন? অনুদৈর্ঘ্য পীড়ন। বিকৃতি কিরকম? অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে আমরা বলতে পারি F বাই আলফা বাই স্মল l বাই ক্যাপিটাল L। এইটা সমান কত আসছে Fl বাই আলফা ইনটু l। অতএব F সমান y আলফা l বাই ক্যাপিটাল L। তাহলে এখান থেকে এই মানটা আমরা পেলাম, F এর মানটা। এই F এর মানটা আমরা এখানে বসাবো। এটা যদি আমরা কৃতকার্য W বলি তাহলে W সমান দাঁড়াচ্ছে আমাদের হাফ y আলফা l স্কয়ার বাই l। তো স্থিতিস্থাপক স্থিতিশক্তির রাশিমালা কিন্তু এইটাই। কিন্তু আমাদের পরীক্ষাতে
আরেকটা প্রশ্ন হয়, যেরকম স্থিতিস্থাপক স্থিতিশক্তির রাশিমালা বের করতে দেওয়া হয়, ওরকম আরেকটা প্রশ্ন হচ্ছে যে শক্তি ঘনত্বের রাশিমালা কি হবে। শক্তি ঘনত্বের রাশিমালা আমরা কিভাবে নির্ণয় করব? তো তোমাদের মাথায় রাখতে হবে শক্তি ঘনত্ব হচ্ছে এই যে শক্তি তোমরা এখনই যেটা বের করলাম সেইটা বাই আয়তন, মানে একক আয়তনে সঞ্চিত শক্তি হচ্ছে শক্তি ঘনত্ব। আসলে প্রমাণ করে দেখাতে হবে, সেটা হচ্ছে হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা আমরা কিভাবে করব না, ওর জন্য আমরা কি করব, এই শক্তি ঘনত্বকে যদি আমি ইউ ধরি তাহলে ডাব্লিউ মানে যে কার্য হয়েছে, মানে যেটা শক্তি সঞ্চিত হয়েছে, বাই আয়তন। আয়তন কত হবে? প্রাথমিকভাবে তার আয়তন যা ছিল পরেও তাই আছে, তার আয়তনটা কত হবে? দৈর্ঘ্য ইনটু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেটা আমরা বসিয়ে নেব। তাহলে কত আসছে? y আলফা স্মল l স্কয়ার বাই 2l, তাহলে কত আসবে? 1 বাই l আলফা। তো দেখো আলফা কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে? হাফ y l স্কয়ার বাই ক্যাপিটাল L স্কয়ার। তো বইতেও দেখবে এই রকমই রাশিমালা পাওয়া গেছে, বইতে দেখবে এটা দেওয়া রয়েছে, ইকুয়েশন নাম্বার 3 তে দেওয়া রয়েছে। এইবারে আমরা যেটা করব সেটা হচ্ছে এই এক্সপ্রেশন থেকে পীড়ন আর বিকৃতিকে আমরা আলাদা করব। কিভাবে করব সেটা? এখানে দেখো f রয়েছে, এইখান থেকে যদি আমি বলি যে পীড়ন বের করব, তাহলে পীড়ন সমান কত না f বাই আলফা। তাহলে f বাই আলফা সমান কত পাওয়া যাবে? y স্মল l বাই ক্যাপিটাল L। তো এটাকে লিখবো এখানে u সমান হাফ, এটাকে সাজাচ্ছি দেখো, y স্মল l বাই ক্যাপিটাল L। তাহলে ইনটু কি থাকবে? একটা স্মল l ক্যাপিটাল L হয়ে যাচ্ছে, স্মল l বাই ক্যাপিটাল L। তাহলে দেখো হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি। তাহলে দেখো আমরা প্রথমে স্থিতিস্থাপক স্থিতিশক্তি বের করেছি, এখানে যদি এটা ইকুয়েশন নাম্বার 2 দিই, সেখান থেকে বের করলাম যে স্থিতিস্থাপক স্থিতিশক্তি থেকে শক্তি ঘনত্ব কিভাবে পাচ্ছি আমরা। এই যে প্রমাণটা আমরা পুরো করলাম, এই পুরো প্রমাণটাকে আমরা নরমাল অ্যালজেব্রিক মেথডে করেছি। তো এই প্রমাণটাকে যদি আমরা কলম বিদ্যা দিয়ে করতাম, তাহলে এই অবধি কলম বিদ্যাতে পৌঁছাতে আমাদের কিন্তু 2-3 লাইনেই হয়ে যাবে, তারপরে কিন্তু একই জিনিস থাকবে। আমি ওই জন্য এই অবধি প্রমাণ ক্যালকুলাস দিয়ে মানে সমাকলন ব্যবহার করে কিভাবে করবে মাত্র 3 লাইনেই হবে, সেটা শিখিয়ে দিচ্ছি। তার সঙ্গে এই পার্টটা তোমরা অ্যাড করে নেবে, তাহলে দুটো প্রমাণই হয়ে গেল, একটা অ্যালজেব্রিক মেথডে আর একটা ক্যালকুলাস মেথডে। ক্যালকুলাস মেথডে কি হবে না, প্রযুক্ত বল যদি F হয় আর ক্যাপিটাল L দৈর্ঘ্যের যে তার যদি dl পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হয়ে থাকে, তাহলে বুঝতে পারছো কৃতকার্য তাহলে কত? dw তাহলে হবে f dl, অর্থাৎ w সমান হবে f dl। f এর মান আমাদের কাছে রয়েছে, সেটা হচ্ছে কত? y আলফা স্মল l বাই l dl। তাহলে y আর আলফা আর ক্যাপিটাল L বুঝতেই পারছো দুটোই ধ্রুবক পদ, এই y আলফা আর এদিকে l তিনটেই আমরা বাইরে রাখবো, এখানে থাকছে স্মল l dl। তো এদের সীমানা কত হবে? উচ্চ সীমা নিম্ন সীমা কত হবে? শুরুতে দৈর্ঘ্য বৃদ্ধি হয়নি যখন বল প্রযুক্ত হয়নি, তারপরে দৈর্ঘ্য বৃদ্ধি সাপোজ হয়েছে স্মল l, তাহলে সমাকলন করলে কত আসবে? y আলফা বাই l l স্কয়ার বাই 2 0 টু l। তাহলে দেখো পাওয়া যাচ্ছে y আলফা l স্কয়ার বাই 2l। তাহলে মিলিয়ে দেখো সমীকরণ 2 আর এই সমীকরণ 2 দুটো কিন্তু হুবহু পুরো সেম। তাহলে দেখো কলম বিদ্যাতে কত দ্রুত অনেক কম ঝামেলায় কিন্তু করতে পারছি, ওই জন্য আমি তোমাদের বলবো কলম বিদ্যা করলেই ভালো, কম সময় হবে, নাম্বারটা একই পাবে তোমরা, সেই 2-3 যা মার্কস থাকবে একই না মার্কস পাবে। প্রমাণটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে কিন্তু করে রাখবে। কিছু কিছু প্রশ্ন টেস্ট পেপারে সেখানে পীড়নকে হয়তো s ধরেছে, তো হতে পারে কোনো অসুবিধা নেই, তোমরা সেরকম ধরে নিতে পারবে। তো যেরকম প্রশ্ন থাকবে সেই হিসাবে চেঞ্জ করবে, প্রুফ কিন্তু একই। তো এইখানে আমরা স্থিতিস্থাপক স্থিতিশক্তি পড়াটা শেষ করছি। এইখানে দেখবে 5টা উদাহরণ অঙ্ক রয়েছে, 468 এবং 469 পেজ মিলে 5টাই অঙ্ক করবে, যাতে করে অনুশীলন অঙ্ক করতে সুবিধা হবে। এইবারে যেটা আমরা আলোচনা করব, যেটা আমাদের নেক্সট টপিক, সেটা হচ্ছে বল ধ্রুবক। এই যে বল ধ্রুবক কথাটা সেই সম্বন্ধে একটু আমরা জানবো। তো
তো বল ধ্রুবক ব্যাপারটা কি না, একে আমরা বলি স্প্রিং কনস্ট্যান্ট। বাংলায় একে বলা হয় বল ধ্রুবক, একে স্টিফনেস কনস্ট্যান্টও বলা হয়। এই বল ধ্রুবক সম্বন্ধে বলি, একটা স্প্রিং আছে সাপোজ, সেই স্প্রিং, একটা স্প্রিং আছে সাপোজ এরকম এরকম, এটা এরকমই ছিল। এই স্প্রিং এ আমরা এরকম বল প্রয়োগ করলাম, তো স্বাভাবিকভাবে একটা বল প্রয়োগ যে হলো তার একটা দেখতেই পাচ্ছ তোমরা একটা প্রসারণ ঘটছে। সাপোজ এক পরিমাণ বল প্রয়োগ করে এক্স পরিমাণ, এক্সটাই হচ্ছে প্রসারণটা, যেরকম আমরা দৈর্ঘ্য বৃদ্ধি বলি ওইরকমই প্রসারণটা। তো হুকের নিয়ম অনুসারে, রবার্ট হুকের নিয়ম অনুসারে এই প্রযুক্ত বল যত বেশি হয় তত কিন্তু প্রসারণটাও বেশি হয়, অর্থাৎ x সমানুপাতিক x হয়। তাহলে স্বাভাবিকভাবে এই যে x সমানুপাতিক x থাকছে, বল প্রযুক্ত হচ্ছে, প্রসারণ ঘটছে, তার মানে বুঝতেই পারছো একটা বিকৃতি হচ্ছে। তাহলে স্প্রিং কি চাইছে না, স্প্রিং এর ভেতরে একটা প্রতিক্রিয়া বলের উদ্ভব হচ্ছে এই বলের বিরুদ্ধে, তাকে আমরা নাম দিলাম Fe। তো স্বাভাবিকভাবে প্রতিক্রিয়া বল, যাকে আমরা বলি স্থিতিস্থাপক বলও বলতে পারি কিংবা ইলাস্টিক ফোর্সও বলতে পারি, এইটা এই বলে কি হবে, বিপরীত হবে। কারণ হচ্ছে এই বলটা হচ্ছে আমাদের ইলাস্টিক ফোর্সটা স্বাভাবিকভাবে চাইবে স্থিতিস্থাপক ধর্মের জন্য যে বিরুদ্ধে ক্রিয়া করতে, তাহলে স্থিতিস্থাপক ধর্ম রয়েছে স্প্রিং এ, সেই জন্য সেটা বিরুদ্ধে ক্রিয়া করছে। তো তোমরা বইতে দেখবে পেজ নাম্বার 470 তে এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে যে f সমানুপাতিক x, এখান থেকে সমানুপাতিক যে ধ্রুবকটা আসবে k, এই k টাই হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, এই k টাই হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। তাহলে আমরা এখানে লিখতে পারি যেহেতু প্রতিক্রিয়া বল বিরুদ্ধে ক্রিয়া করছে -ks, অর্থাৎ এখান থেকে পরিষ্কার Fe ও x পরস্পরের বিপরীত দিকে ক্রিয়া করছে, কারণ x বাধা দিচ্ছে আর এদিকে এটা প্রসারিত হচ্ছে। এই কথাটাই তোমরা এখানেও দেখতে পাবে যে 470 পেজের সমীকরণ 2 এ কিন্তু লেখাও রয়েছে। আমরা এখান থেকে দুটো কাজ করতে পারি, সেটা কি, এখান থেকে k এর যে k রয়েছে, k এর কিন্তু ডেফিনেশন দিতে পারি আমরা, যেটা পরীক্ষাতে আমাদের লাগবে, তার মাত্রা আর একক সবগুলোই আমাদের পরীক্ষায় লাগবে। তো বুঝতেই পারছো একক সংজ্ঞাটা আগে বলি। তো k এখান থেকে কি আসছে না, k আসছে f/x। তাহলে যখন x 1 হবে তখন f k হচ্ছে। তাহলে বলতে পারি আমরা একক দৈর্ঘ্য প্রসারণের জন্য কিংবা একক পরিমাণ প্রসারণের জন্য স্প্রিং এ যে পরিমাণ বল প্রযুক্ত করা হয় সেটাই হচ্ছে তার বল ধ্রুবক। তো এটা মাথায় রাখতে হবে। নেক্সট কি না, নেক্সট হচ্ছে আমাদের মাত্রার কথা যদি আসে আমার, তাহলে k f/x, f কত না ml(t⁻²), এখানে থাকছে l। তাহলে আমরা মাত্রা নির্ণয় করব। তাহলে দেখতেই পাচ্ছ কিসের মাত্রা আসছে, mt⁻²। একক কি হবে না f/x, তাহলে নিউটন পার মিটার, আর সিজিএস এ ডাইন পার সেন্টিমিটার। তো এই কথাগুলোই তোমরা দেখতে পাবে 470 পেজে একদম উপরের দিকে কিন্তু রয়েছে, এটা কিন্তু করতে হবে। তাহলে স্প্রিং এর একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য যে প্রযুক্ত বল সেটাই হচ্ছে স্প্রিং এর বল ধ্রুবক কিংবা স্প্রিং কনস্ট্যান্টের ডেফিনিশন। এখানে একটা শর্ট প্রশ্ন বলে রাখি, শর্ট প্রশ্নের জন্য, যে স্প্রিং এর বল ধ্রুবক স্প্রিং এর কোন ধর্মকে কিংবা স্প্রিং এর কি জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে না, সেটা হচ্ছে স্টিফনেস কিংবা অনমনীয়তা। এটা এইচএসের প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। অনমনীয়তাকে রিপ্রেজেন্ট করছে, তার মানে স্টিফনেস কে রিপ্রেজেন্ট, কতটা স্টিফ একটা স্প্রিং সেটা তার k ভ্যালু দেখে বোঝা যায়, মানে k এর মান দেখে বোঝা যায়। তো যদি প্রশ্ন হয় যে k এর মান বেশি তাহলে কি বুঝছো, k এর মান কম তাহলে কি বুঝবে না, k কিংবা বল ধ্রুবকের মান যদি বেশি হয় তাহলে বুঝতে হবে সেই স্প্রিংটা তত বেশি অনমনীয় কিংবা তত বেশি স্টিফ। আর যদি k এর মান কম হয় তাহলে মাথায় রাখতে হবে সেই স্প্রিং এর না অনমনীয়তা ব্যাপারটা যেটা হচ্ছে সে ততটা কিন্তু স্টিফ নয়। তার মানে k এর মান বেশি হলে সেই স্প্রিংটা তত বেশি অনমনীয়, নমনীয়তা নয় কিন্তু অনমনীয়তা। ঠিক আছে, এটা তোমরা মাথায় রাখবে।
এই ভিডিওতে এই অবধি। নেক্সট ভিডিওতে আমরা এই যে স্প্রিং গুলো, দুটো স্প্রিং সাপোজ শ্রেণী সমবায় রয়েছে কিংবা সমান্তরাল সমবায় রয়েছে, যেরকম আমরা তুল্য রোধ বের করতাম ক্লাস 10 এ, রোধগুলো শ্রেণী সমবায় সমান্তরাল সমবায়, ওই রকম বল ধ্রুবকগুলি শ্রেণী সমবায় সমান্তরাল সমবায়তে রাশিমালা কি আসবে সেটা করবো, সেটা আমাদের কাজে লাগবে। তো এই ভিডিওতে এই অবধি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন, বাই।